মনুকাতে ছেদ হয়েছে ভাই, চলো এবার হাবুডুবু খাই। আমি ভালোবাসতে চাই। শহরে আমার দেশ, আমার দেশের জন্য যদি কেউ বিরুদ্ধে থাকে আমি তার বিরুদ্ধে। যে এই তিনটা সংস্কার আমি দেখতে চাই। প্রথম হচ্ছে বিচার, কিন্তু সে যদি কোনো অন্যায় না করে থাকে, শুধু দল সমর্থন করার কারণে তার নাম ব্ল্যাকলিস্টেড হবে, এইটা যেন না হয়। আর যে রাজনীতি করে সে দায়িত্ব তার। আসলে আমার অভিনয় করতে খুবই ভালো লাগে, আমি কিন্তু এটাই করতে চাইছি, এটাই করতে চাই। আর ফ্যামিলির সাপোর্ট ছাড়া কাজ করা, শুটিং এর আগে পরে আমি আসলে একই মানুষ থাকি। জীবন এত এলোমেলো, এত আবার পানির মতো সহজ। বাবা, নিজেকে চিনুন, নো ইয়োর সেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। গেরিলা, ডুবসাঁতার, চোরাবালি, জাগো, কাঠবিড়ালি, মিস্টার বাংলাদেশ, ওরা 7 জন, মিশন হান্ডাউন, 71, তাকদির। নাটক, সিনেমা, মঞ্চ, OTT সব জায়গায় তো শাহরিয়ার, ফেরদৌস, সজীবের বিচরণ। এই সব জায়গার মধ্যে কোন প্ল্যাটফর্মটাতে বা কোন মিডিয়ামে অভিনয় করে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করো? না আসলে আমার অভিনয় করতে খুবই ভালো লাগে। যদি বলেন যে তোমার কি করতে ভালো লাগে, আছে না ধরেন কেউ রেস্টুতে ঘুমাতে, আমার অভিনয় করতেও ভালো লাগে। মানে আমি কিন্তু এটাই করতে চাইছি, এটাই করতে চাই। সেই জায়গা থেকে আমার অভিনয় করতে ভালো লাগে। হুম। যেটা হয় মঞ্চে ধরেন কোনো শো ভালো হইলে প্রথমত একটা রিয়াকশন থাকে, খারাপ হলেও আচ্ছা নেক্সট শো ভালো হবে। কিন্তু ওইটা হয়তো ধরেন ওই যে কজন দেখে ওরাই হয়তো বলে। কিন্তু আবার মাধ্যম চেঞ্জ হলে ধরেন ফিল্ম বা OTT বা নাটক, তখন হয়তো থেকে যায়, মানুষ আবার দেখে। এমন হয় বহুদিন আগের করা কাজ বহুদিন পর হঠাৎ করে পড়লো বা একটু টেস্ট করলো, যে দেখলাম খুব ভালো লাগছে, এটা ধরেন ভালো লাগে। কিন্তু কয়দিন আগে যে তুমি নেতা হইতে গেলা, শিল্পী সংঘের নির্বাচনে যে গেলা, ওখানে যে তুমি একজন ক্যান্ডিডেট ছিলা, তো তুমি তো নেতা হইতে চাইছিলা, কেন হইতে চাইছিলা? আমার কখনো নির্বাচন করার কোনো ইচ্ছাও ছিল না, নেতা হওয়ার কোনো ইচ্ছা নেই, এখনো নাই। কিন্তু হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, সবাই তো ধরেন আমরা অভিনয় শিল্পী সংঘের যারা দায়িত্বে থাকে ওদের বলি এটা হয় না কেন, ওটা হয় না কেন, বা ওনারাও কাজের পাশাপাশি এইটার দায়িত্ব নেয়, কাজ করে। তো মনে হচ্ছে অনেকে তো কাজ দায়িত্ব নিচ্ছে, কাজ করছে, তা আমি শুধু বলেই যাব, কখনো দায়িত্বর জায়গাটা ভিড়বো না। তো ওই জায়গা থেকে যাওয়া, কিন্তু যাওয়ার পরে অভিজ্ঞতা আবার। কি শিখলা নির্বাচন করে? কি শিখছো কিছু? হ্যাঁ, একটা বিষয় আমার মাথায় খুব, মানে কি বলবো, ক্লিয়ার ধাক্কা, হ্যাঁ, হ্যাঁ। ধাক্কা। সেটা হচ্ছে যে এরকম যে আমার ভাবনাটাই ছিল, এখনো তাই আছে, সামনে তাই থাকবে, যে হচ্ছে আমরা অভিনয় শিল্পী বা যে কোনো পেশার জায়গা থেকে হোক, সে ধরেন যখন নির্বাচন হবে এরাই নির্বাচন করবে, এরা এদের কাছে ভোট চাবে, ফোন করবে, টেস্ট করবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের অভিনয় শিল্পী সংঘের একটা ট্যাগলাইন চমৎকার, যে জিতবে 21, হারবে না কেউ। জিতে 21টা পদ, এই জন্য জিতবে 21, কেউ হারবে না। তা আমরাই। তো সেখানে যখন দেখা যায় যে ধরেন বাইরের কেউ বলে যে ওকে ভোট দিও না, ওকে ভোট দাও, বা ধরেন নির্বাচন সিন্ডিকেট এটা আমার কাছে খুবই মানে তুমি কি ভাবছো সিন্ডিকেট নির্বাচন? হ্যাঁ, একদমই এটাই ভাবছি যে হ্যাঁ, শুধু শিল্পীরা যারা নির্বাচন করছে তারা ভোট দেবে, যারা ভোট দেবে, যারা ফোন দেবে, টেস্ট করবে, যাদের যদি আমরা একই এরেনার একই, মানে তুমি বাংলাদেশে থাকো না আর কি, তুমি আমার বাংলাদেশে নাই। তোমাদের এই অভিনয় শিল্পী সংঘ, এটার নেতৃত্বদের কিছু কিছু পদক্ষেপ নিয়ে এই জুলাই অগাস্ট আন্দোলনের সময় অনেক কথাবার্তা হয়েছে, অনেক এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি করেছে। বাট এই যে নতুন কমিটি হলো, তাদের কাছে মানে তোমার প্রত্যাশা কি কি? আমার মনে হয় এইবার দায়িত্ব আরো বেশি। যেমন ধরেন এই পরিবর্তনের ফলে
যেমন শিল্পী যে একটা ধরেন যদি বিভাজন। হ্যাঁ, ধরেন এখন আবার কোনো চ্যানেল হুম। বা ধরেন কোনো সরকার যদি ভাবে যে না এই শিল্পীরা এর আগে ছিল, এই শিল্পীরা কাজ করতে পারবে না, আমাদের এই শিল্পীরা কাজ করবে। এটা খুবই দুঃখজনক হবে। হুম। কারণ হচ্ছে যদি কেউ যোগ্য হয়, ধরেন আপনার একটা ফিল্মের জন্য যে এই লোকটা চরিত্রটা সে যোগ্য। হুম। এখন শুধুমাত্র সে একটা এখন আরেকটা প্রশ্ন এখানে জড়িত। যদি সে রাজনীতির সাথে জড়িত থাকে সরাসরি, সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু সে যদি সমর্থক হয় কোনো কারণে সমর্থন সে একটা দলকে করতেই পারে। করতেই পারে। হ্যাঁ, কিন্তু সে যদি কোনো অন্যায় না করে থাকে, শুধু দল সমর্থন করার কারণে তার নাম ব্ল্যাকলিস্টেড হবে, এইটা যেন না হয়। আর যে রাজনীতি করে সে দায়িত্ব তার। সে রাজনীতি করছে রাজনীতি সেটা যারা হ্যাঁ, করে সেটা তারা তো হ্যাঁ, সেটা তো তার কারণ দায়িত্ব। তুমি অভিনয় শিল্পী হবা, আবার সংসদ সদস্য হবা। কিন্তু আবার যখন সংসদ সদস্য হয়ে তুমি বিতর্কে জড়াবা, কিন্তু তখন আবার তুমি বলবা যে ভাই আমি তো শিল্পী, আমাকে কেন ধরতেছো? তাহলে তো হবে না। হ্যাঁ, ওইটা তার হ্যান্ডেল করতে হবে। তুমি যখন রাজনীতির একটা পদ নিয়ে ফেলবা, তখন যদি কোনো মানে কোনো মেস আপ হয়, এটার দায়িত্ব তো তোমাকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। কিন্তু যদি সে কোনো অন্যায় না করে সেক্ষেত্রে না, অন্যায় না হ্যাঁ, করলে তো হ্যাঁ, হ্যাঁ। একটা দলকে কেউ সাপোর্ট করতেই পারে। এটা এই অধিকার তার আছে। তোমাকে যদি রেটিং করতে হয়, বাবা, অভিনেতার স্বামী, এই ৩ টার মধ্যে ১, ২, ৩ করলে তুমি একটু রেটিং করতে পারবা? বাবা, অভিনেতা, স্বামীর মধ্যে কোনটাকে তুমি ১ নাম্বারে রাখবা? বাবা। ১ নাম্বারে হচ্ছে বাবা, ২ নাম্বারে তো অফকোর্স স্বামী। এটা তো ৩ নাম্বারে গেলে বাসায় ঢুকতে দিবে না। তোমার সাথে আমি আজকে এত বছর কাজ করি সুদীপ, একসাথে কাজ করি আমরা। সেই জাগো থেকে ২০০৯ থেকে এটা ২০২৫, বাবারে ১৬ বছর। আমি এই জিনিসটা খেয়াল করছি, তোকে নায়িকারা খুব মানে পছন্দ তো দূরের মানে ওটা বাদ রেখে মানে তোমাকে খুব বিশ্বাস করে। এই রহস্যটা কি? মানে এই বিশ্বাসটা তুমি কিভাবে অর্জন করো? নায়িকাদের বিশ্বাস অর্জন করা কিন্তু অনেক টাফ। না, আমার যেটা হয় আমি আ আ ধরেন সেটে শুটিং এর আগে পরে আমি আসলে একই মানুষ থাকি। এমন না যে ধরেন স্ক্রিপ্ট পড়ার সময় ওই ক্যারেক্টার হয়ে থাকলাম বা আমি একটা চরিত্র ধরেন এক ধরনের মানুষ। ক্যামেরা অফ তখন আমি অন্যরকম আচরণে, কথায় হুম। না আমি একই মানুষ থাকি। একই মানুষ থাকি, হ্যাঁ। এটা হয়তো একটা বিশ্বাসের জায়গা। তুমি অভিনেতা হিসেবে তো অনেক সিরিয়াস। তোমার রোলের ব্যাপারে তুমি খুব মানে আমি যতদূর তোমাকে দেখছি যে তুমি খুব ডেডিকেটেডলি ক্যারেক্টারটা নিয়ে থাকতে চাও এবং ক্যারেক্টারটার ইয়ের ভিতরেই তুমি থাকতে চাও। আমার কি ধরেন আমার খুব ডিস্টার্ব হয়। যদি আমি কোনো ধরেন চরিত্র ঠিকমতো না করতে পারি বা আমার এত মানে আমার এটাও নেগেটিভও বলতে পারেন যে আমার আসলে আমার খাওয়া-দাওয়া, কয়েকদিনের ঘুম, কয়েকদিনের কাজ একদম এলোমেলো হয়ে যায়। খুবই আমার খুব পেইন দেয় জিনিসটা। ভালোবাসা আর প্রেম কোনটা কঠিন জীবনে? ভালোবাসা তো ধরেন আমি একা ভালোবেসে ফেলতে পারি। হুম। আবার প্রেমটা ধরেন মনে লালন করতে পারি। এখন যদি প্রেমটা শুধু আমার মনে একটা প্রেম হয় সেটা একটা ব্যাপার। আর যদি উভয়ের হয় সেটা আরেকটা ব্যাপার। তো যাক ভালোবাসাটা কি আমি ভালোবেসে ফেললাম। ওইটা না আমার কাছে ব্যাপারটা। তো প্রেমে দায়িত্ব থাকে। এটা আমার তাই মনে হয়। যেহেতু উভয়ের যদি হয় তখন আসলে দায়িত্বের জায়গাটা এটা যে আমার ওই মর্যাদাটাও রাখতে হবে। শুধু তুমি কোনটা প্রেফার করো? ধরো এক সাইডে ভালোবাসা, এক সাইডে প্রেম। আমি ভালোবাসতে চাই। মানে সেফ খেলাটা সেফ। আমার সাথে করা তোমার কাজগুলোর মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা? এখানে আরেকটা কথা বলি। আমি ধরেন ওই আমাদের যে বিজ্ঞাপন ছিল, হ্যাঁ। ওইটার যে পরিমাণ রেসপন্স। হ্যাঁ, ইভেন আমি এখনো কয়েকদিন আগেও আমাদের মিডিয়ার একজন বড় ভাই যে বাড়ি ভাড়া নিয়ে যেই কাপড়। হ্যাঁ, ওইটা এখনো বলে। বা ধরেন কয়েকদিন আগে একদম অপরিচিত মানুষ সেও বলল। তো এই রিঅ্যাকশনটা আমি মানে আমি জানি না। হ্যাঁ, এটা অনেক তাতে কোনো বহুল প্রচারী বলবো কি আপনি ওইটা আমি what you earned it with your acting. বলছো যে ওই টিভি সিটটা ফিল্মের মধ্যে ফিল্মের মধ্যে ওরা ৭ জন ব্যাপারটাই আলাদা। মুক্তিযুদ্ধ এর আশেপাশে তো অন্য কোনো সাবজেক্টই আসে না। কিন্তু একদম সেম যখন আমি মিস্টার বাংলাদেশ করলাম, ওইটা তখন ওই সময়ের জন্য এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল জঙ্গি। জঙ্গি মানে হ্যাঁ, মানে ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল। আবার ধরেন খেলা নিয়ে কোনো মানে সিনেমা বাংলাদেশে পরিপূর্ণ খেলার সিনেমা এখন পর্যন্ত মানে আমার ওইভাবে জানা নাই যে আছে। ওই জাহরে এখানে আবার খুবই একটা মানে এবং আমার ক্যারেক্টারটা ছিল আবার বাঙালি না। আমার ছিল হচ্ছে ত্রিপুরার দেখা যাচ্ছে সার্জেন্ট মুক্তাদির। এই ক্যারেক্টারটা যখন তুমি করতে গেলা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তুমি একটা আর্মি মানে সেনাবাহিনীর সৈনিক হুম। ক্যারেক্টারটাকে পোট্রে করতে যেয়ে তুমি কি প্রিপারেশন নিছো? কিভাবে প্রিপারেশন নিছো? মূল আমার যে জায়গাটা ছিল হচ্ছে যে আমাদের তো মানে ৭ জন একসাথে আমরা।
আমার মূল ফোকাস ছিল যে আমার কারণে যেন অন্যদের ডিস্টার্ব না হয়, মানে এমন না হয় আমি এমন কিছু করে ফেললাম যে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা ইন্ডিভিজুয়াল, এই জায়গা থেকে আসছে ওই জায়গা থেকে আসছে, সাতটা ট্রেড মিলে একটা হ্যাঁ আমি মনে মনে এইটাই মানে ভাবনা ছিল যে আমার অতি কিছুতে যেন আবার দেখলাম আবেগী হয়ে এমন কিছু করে ফেললাম যে এই ক্যারেক্টারগুলো যদি আবার কোনোটা দিন আবার ডাউন না হয়ে যায়, আমি আপ হয়ে গেলাম, এই ধরনের ইয়েতে যেন না ভুগি আর কি। জাগর সজীব থেকে এখনের সজীব 2009 থেকে 2025 কি বদলাইছে সজীবের মধ্যে? ওই ক্ষুধাটা একদম একই রকম আছে, অভিনয় করতে চাই এটা, কিন্তু হয়তো হয়তো একটু পরিণত, হয়তো কারণ হচ্ছে যেমন ধরেন তখন ধরেন খুঁজতাম কিভাবে কি করা যায়, কিভাবে ভালো করা যায়, কিন্তু এখন হয়তো আরো কিছু জানি যেভাবে একটু করা যায়, করলে ভালো হয়, এই জায়গায় পরিণত। কিন্তু আমি নিজের দেখলে আমার একরকম মনে হয়। ভালো তো একে বদলাও নাই তুমি, এখনো তুমি ইয়াং রয়ে গেছো, এই রহস্য নিশ্চয়ই এটাকে ইট গোস টু ভাবি। আমার কালকে বলতেছিলাম সুন্দর হয়ে গেছে। হ্যাঁ বউয়ের কাছ থেকে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন না বলছে তুমি কিছু মাখো কিনা, আমার কাছে বলো। আমি কিছু মাখি নাই। তো এই যে ধরো এত অভিনয় করে বাসায় ফিরো এত কো আর্টিস্টদের সাথে, হ্যাঁ তো ভাবি তো এগুলো নিয়ে কিছু বলে না? না, ও হয় কি যেহেতু সে একদমই এই মিডল লাইনের বাইরে, তো ও প্রথম যখন ধরেন আমার একজন মঞ্চ নাটকের শো ছিল, তখন ও বললো এটা প্রথম শো আছে, না এটা তো দুবার করা, তাহলে এখন কই যাবো, যে রিহার্সাল আছে, কে তোমার শো করবে, রিহার্সাল ভালো লাগে তাহলে এতবার করে যে জিনিস আবার রিহার্সাল। পয়েন্ট খুব সিম্পল, মানে খুব কমন লজিক। তোমার কাছে কি মনে হয় যে মিডিয়ার মানুষ আমরা যখন একসাথে সংসার করি এটা ভালো, নাকি মিডিয়া এবং মিডিয়ার বাইরের মানুষ ওইভাবে করলে জিনিসটা ভালো? কোনটা? মিডিয়ার বাইরে হয়তো একটা সুবিধা ভালো হইলো যে আমার সারাক্ষণ মিডিয়ার বাইরের একটা দৃষ্টিভঙ্গি আমার জানা যায়, বোঝা যায়, মানে দেখা যায় যে আপনার সারাক্ষণ মিডিয়ার মানুষ ঘরে এসে ওই একই হ্যাঁ আমার ওই একদম ডিফারেন্ট থাকে। এবং হয় কি এরা যেহেতু ধরেন যদি বুঝে ফেলে যে না এই মানুষটার কাজই হলো এটা, হ্যাঁ। আর যদি দেখে যে না এত অভ্যাসে ঝামেলা আছে, এত মানে মানে অসুবিধাজনক লোক, তখন আর কি আপনার কাজটা ডিস্টার্ব হবে। আর যখন বুঝবে না এই লোকটা সুবিধাজনক, অসুবিধা না, তখন আপনাকে সাপোর্ট করবে। এবং তখন আর ফ্যামিলির সাপোর্ট ছাড়া কাজ করা বা তোমার সামনে কি কি কাজ আসতেছে সজীব? এখন একটা অসুবিধা হয় কি হায়াত ভাই, বেশ সময় তো গেল, তো দেখা যায় যে কিছু কিছু চরিত্র আসে যেগুলো তো অবশ্যই ভালো, কেউ কেউ অবশ্যই করবে, কেউ করে, কিন্তু দেখা যায় আমার ওই জন্য কাজ করতে ইচ্ছা করে না, মন চায় না, কিন্তু এই কাজগুলো আসে। আবার আমি ধরেন যে ধরনের কাজগুলো করতে চাই, দেখা যায় মানে বলতে গেলে আসেই না, হয়তো একটা দুটা আসলো। তো এটা আমার বিশাল খেদ যে আসলে আমি আমি নিজেকে মানে আমি কখনো সুপারস্টার সেলিব্রিটি ওই জায়গায় কখনো ভাবিনি কোনোদিন নিজেকে। আমি ভাইরাল হইতে চাইও না, কোনোদিন কোনো কিছু কাজ নেই। আমি শুধু চাই আমার কাজটা ভালো হবে, মানুষ দেখবে, পছন্দ করবে, ব্যাস। আমার দিকে রাস্তায় হুমড়ি খেয়ে পড়বে, আমার দরকার নাই। তো আমি আসলে ওই কাজগুলোই করতে চাই, কিন্তু দেখা যায় ওই কাজগুলি যেগুলো আসে আমার সেগুলো করতে ইচ্ছা করে না। আমি এই ফ্রাস্ট্রেশন শুধু তোমার একার না, অধিকাংশ অভিনেতা অভিনেত্রী যারা অভিনয়টাকে ভালোবাসে তাদের সবারই এই ফ্রাস্ট্রেশনটা আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিই, বর্তমান যুগের আমাদের আসলে ডাইনামিক্সটা তো চেঞ্জ হয়ে গেছে। যেহেতু তোমার ভিতরে অভিনয় ক্ষুধাটা আছে, নিজের একটা ছোট্ট সিন্ডিকেট বলো আর গ্রুপ বলো বা কাছের জনদের নিয়ে একটা বলয় তৈরি করো, যেখান থেকে তোমরা তোমাদের নিজেদের মতো কিছু কাজ করতে পারবা, যেখানে তুমি তোমার মন মতো অভিনয়টা করতে পারবা। ওইটা ওইভাবে ভাবার সময় আসছে। সারা পৃথিবীর অনেক অভিনেতা অভিনেত্রীরাই এভাবে এটা চিন্তা করে, তারা এই কারণেই তারা প্রডিউস করে, তারা প্রোডাকশনের সাথে ইনভলভ থাকে, যাতে তো ওইটার সময় আসছে। আদারওয়াইজ এই আক্ষেপ চিরজীবন, মানে তুমি একটা তুমি মন মতো ক্যারেক্টার তোমাকে অফার করবে, তারপর তুমি এটাতে ব্যাটে বলে মিলে যাবা, তারপর অভিনয় করবা। এর থেকে বেটার না যে ঠিক আছে নিজেদেরও 1-2টা প্রোডাকশন বছরে করলাম, ছোট করেই করলাম, বাট ওখানে মন মতো করলাম। তাহলে এই মার্কেটিংটা পারি না, মানে ওটা মার্কেটিং এর ব্যাপার। ধরেন না হয় না যে নিজের কাজ মার্কেটিং করা, অথবা এই যে ধরেন গ্রুপটা করতে হবে। গ্রুপটা যদি না করতে পারো তাহলে কোনো পর্যন্ত পারি নাই, মানে টাফ জিনিসটা। শিখলা তাহলে এই এত বছর যে আমাদেরকে চোখের সামনে যে আমরা আগুনে জ্বললাম, একটু শিখলা না যে যে লোকগুলো আমরা একটু শিখি যেটা যে আগুনে জ্বলতেছে। না আসলে শিখি নাই।
আমার একটা 7.62 রাউন্ড আছে, যেটাকে আমি বলি লেথাল রাউন্ড। এটা অত লেথাল না। আমি তোমাকে 7টা শব্দ বলবো, তোমার মাথায় ওই শব্দগুলো শুনে যে এই কাউন্টার শব্দটা আসবে ওইটা বলবা, অথবা এক লাইনে এটার উত্তর দিতে পারো। রেডি? হ্যাঁ। গাজীপুর। ভালোবাসার জায়গা। কন্যা। আমার খুব একদম ও নিজের। রাজনীতি। আমি খুবই ইন্টারেস্ট ফিল করি রাজনীতিতে। নায়িকা। বন্ধু। মঞ্চ। এটা আসলে আমার বেড়ে ওঠা, আমার শিকড়। ওরা 7 জন। হৃদয়ের কবিরে যে কটা কাজ তার একটা। জীবন। জীবন এত এলোমেলো, এত আবার পানির মতো সহজ। মানে রবি ঠাকুরের কথা আছে না, সত্য যে কঠিন, কঠিনে বাসিলাম ভালো, এরকম একটা কথা আছে। তো জীবনটা হচ্ছে ওইরকমই, খুব স্বচ্ছ, টলমল, সুন্দর। কিন্তু যদি কেউ এটাকে ঘোলা করতে চায়, একটু খোঁচা দেবে, ধরেন মাটিটা উঠে পানিটা ঘোলা হয়ে যাবে, কিন্তু আবার মানে টলমলে স্বচ্ছ সুন্দর পানি হয়ে যাবে। 7.62 রাউন্ডের পরেই বন্দুকটা আমি আমার দিকে ঘুরাই বলি, তোমার যদি কোনো কোয়েশ্চেন আমার প্রতি থাকে, দিস ইজ দ্য টাইম। যে আপনার কোনো ড্রিম প্রজেক্ট আছে কিনা সিনেমার, যেটা ধরেন আপনার এটা কালকেই করবেন তা না, সেটা 10 বছর পরে হইতে পারে, 20 বছর পরে হইতে পারে। ড্রিম প্রজেক্ট তো আসলে দেখো, আমাদের একজন নির্মাতা বা একজন ফিল্ম মেকারের কাছে তো প্রতিটা প্রজেক্টই সামহাউ ড্রিম রিলেটেড। আমি একটা ফিল্ম বানাতে যাচ্ছি, যেটা এখনো আমি ডিক্লেয়ার করি নাই সঙ্গত কারণে। আমাদের দেশে ঘটে যাওয়া একটা মার্ডারকে নিয়ে, এবং খুবই ব্লাডি মার্ডার, ওইটার থেকে ইন্সপায়ার্ড। তারপর তুমি জানো যে সাম্রাজ্য আমি করতে চাই, যেটা গডফাদার থেকে ইন্সপায়ার্ড। আমি একটা পিরিয়ডিক ফিল্ম করতে চাই, বাহ, কখনো না কখনো, জানি না এটা কখনো হবে কিনা। আমার খুব ইচ্ছা আছে বদরের যুদ্ধকে নিয়ে একটা কিছু করার, বা ওইটাকে ওইভাবে ওই প্রি হিস্টোরিক টাইমে না গেলেও ওইটাকে আমি কানেক্ট করতে যদি পারি কোনোভাবে। তো আপাতত এগুলো তো আছেই, আর আসলে তো উইথ টাইম তুমি ডিফারেন্ট প্রজেক্ট আসে, বাট এগুলো আমার মাথায় আছে যেগুলো আমি অ্যাচিভ করতে চাই আর কি। বাহ, শুভকামনা থাকলো আপনার সিনেমার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে তুমি সরাসরি মাঠে ছিলা, ছাত্র জনতার পক্ষে ছিলা, আন্দোলনের পক্ষে ছিলা। বদলে যাওয়া বাংলাদেশে অভিনেতা সজীব যে 3টা সংস্কার দেখতে চায়। হ্যাঁ, দেশ সবারই আমার দেশ, সবার আগে দেশ, সেখানে আর কোনো কথাই নেই। সে দল কি, সে কি, সেটা কিছু যায় আসে না। আমার দেশের জন্য যদি কেউ বিরুদ্ধে থাকে, আমি তার বিরুদ্ধে। কত কথা হচ্ছে এইটা। ভেরি গুড। না, ওইটা তো ধরো দ্য ব্রড লাইন, যে হ্যাঁ। দেশের বিরুদ্ধে গেছো তুমি, যেই দল ও যে ব্যক্তিও, হ্যাঁ, আমি তার বিরুদ্ধে। ধরো স্পেসিফিক যে এই 3টা সংস্কার আমি দেখতে চাই। প্রথম হচ্ছে বিচার। বিচার। যেমন ধরেন আমি, ধরেন যে বললেন জুলাই আগস্ট, আমি কোনো দলের এজেন্ডায় যাই নাই। আমার শুধু মনে হয়েছে যে এই হত্যাকাণ্ড ঠিক হচ্ছে না, আমি তার বিরুদ্ধে গেছি। সেটা কোনো দলের জন্য না, ব্যক্তির জন্য না। আমার কাছে মনে হচ্ছে এটা ভুল ভুল। তা আমাদের ভেতরে এই জায়গাটা থাকা উচিত যে এটা ভুল 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 বলবো, আর সঠিক সঠিক বলবো। কিন্তু আমরা হয় কি ওই ৭-৫ ভেবে কোনি কি ভাববে ভাববে, এটা বলা হয়ে ওঠে না। এই কারণে হচ্ছে ওই জায়গাটা। আর প্রথম হচ্ছে মানে বিচারের জায়গাটা, ধরেন আইন শৃঙ্খলা সহ। কারণ হচ্ছে আমাদের আস্থা জায়গাটাই একদম নষ্ট হয়ে গেছে। তো সবাই আগে যদি মানে ওই বিচার ঠিক না থাকে তাইলে হবে না। আর আমি খুবই ছোট মানুষ, অত বড় স্কেলে যেতে পারবো না। দ্বিতীয় জায়গায় চাই যে আমাদের সবার যেন সরকারি জায়গা থেকে, যেমন ধরেন আমরা ৭১ নিয়ে এক ধরনের আমরা একটা ভাবনা আমরা জানি শুনি যে এই জায়গায় এই ইতিহাস ছিল। এখন এসে আবার অনেক ইতিহাস আমরা বদলে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এমন ছিল না, এটা এমন ছিল, এই কারণে এমন হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন কিছু কিছু বুদ্ধিজীবী ছিল যারা ধরেন যেই দল পছন্দ করতো, তারা সেই দলের পছন্দ অনুযায়ী যখন বই লিখেছে, ধরেন ইতিহাস ভিত্তিক, উনি ওই জায়গা থেকে ওদের সাপোর্ট করেছে বা করে নাই। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা যদি ক্লিয়ার করা যেত আমাদের, এবং কোনো বইয়ের জায়গায়, আমার লাইব্রেরি পড়ার জায়গায়, যে আমরা জানতাম যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পারি। দেশের ক্ষেত্রে তো কোনো কথা নেই, যে ভালো করেছে তার সম্মান দিব, যে করে নাই অবশ্যই তারা তিরস্কার করবো। তো ওই জায়গা থেকে আমার সঠিক জিনিস আমি জানতে চাই। তবে একটা ইতিহাসে জানুক, একটা ধরেন একটা এই দশকের ছেলে মেয়ে একটা ইতিহাস জানে, পরেরটা একটা জানে, তত সব ভালোবাসাও চেঞ্জ হয়ে যাবে দেশের প্রতি। তো আমার এটাও খুব মানে মনে হয় উচিত যে শিক্ষার জায়গাটা, যে আমাদের সঠিক ইতিহাস জানতে পারি, সরকারিভাবে হোক, যেভাবে হোক, একটা জায়গায় এসে যেন আমরা সেটা করতে পারি। আরেকটা যে জায়গাটা, ধরেন আমি যে জায়গাটায় কাজ করি, শিল্পের জায়গাটা, এই জায়গাটা যেন ছেড়ে দেওয়া হয়। যে গল্পটা বলতে চায় সে মন মতো গল্পটা বলতে পারে। এমন না হোক যে আমার বিরুদ্ধে গল্পটা যাচ্ছে বলে আমি এই গল্পটাই বন্ধ করে দিলাম, এই ডিরেক্টরও বাদ, এই আর্টিস্টও বাদ। এটা যেন না হয়। আমি যে কবিতা লিখতে চাই, সে কবিতা যেন লিখতে পারি।
আমি যে চিত্রকলা করতে চাই, যেটা করতে পারি, বা আমি যে গানটা গাইতে চাই, সে গানটা যেন গাইতে পারি। আমার এই শিল্পের জায়গায় যেন কখনো কোনো সরকার, কখনো কোনো ধরেন কি বলবো, মানে যেই ক্ষমতায় থাকুক, যেন এই আর্টের জায়গাটাকে বাধাগ্রস্ত না করে। আর্ট বাধাগ্রস্ত করা মানে হচ্ছে আপনার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া, আমার দৃষ্টিতে। তো এই জাতিকে স্বপ্ন দেখানো ভেঙে দেওয়া, তখন ওইটা ভাঙার পরে আস্তে, আস্তে তখন অন্যগুলো আস্তে, আস্তে ভেঙে যায়। তো আমি এই কয়টা জায়গা ভাবি যে আগে ঠিক হোক, তখন এরপরে আশা করি সব ঠিক হবে। চমৎকার, চমৎকার। আমরাও চাই তোমার আশা, তোমার প্রত্যাশা এটার প্রতিফলন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশটাতে হোক। অনেক, অনেক ত্যাগ, অনেক মানুষের রক্ত এই 54 বছরে আমরা দেখেছি। আর রক্ত না ঝরুক, আর রক্ত না ঝরুক। চলো একটা গান হয়ে যাক সজীব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি, কি বললাম আল্লাহ জানে। আমার টেনশনের কোনো কারণ নাই, বাক স্বাধীনতা তোমার এখন আছে, এটাকে তুমি বলতেই পারো। একটা গান হয়ে যাক। আচ্ছা, আমরা আমাদের ওরা ৭ জন সিনেমার একটা গান, চল। ওইটা গান। হ্যাঁ, ও আপনি ধরে নিন। হ্যাঁ, ও তো ভারত করে, দাঁড়া। হ্যাঁ। মন্নকাতে ছেদ হয়েছে ভাই, চলো এবার হাবুডুবু খাই। প্রেমেতে পড়িতে মানা, প্রেম মানুষের ভুল ঠিকানা। প্রেমেতে পড়িতে মানা, প্রেম মানুষের ভুল ঠিকানা। সদা আমি বলি তাই, মনকাতে ছেদ হয়েছে ভাই, চলো এবার হাবুডুবু খাই। থ্যাংক ইউ সজীব। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়।